আমরা এখন লেভোসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র নিয়ে আলোচনা করব। তার রসায়নে আমরা দুটো সূত্র পড়ব, একটা হচ্ছে লেভোসিয়ে ল্যাপ্লাস আর একটা হচ্ছে হ্যাশ। তো হ্যাশের সূত্রটা থেকে বেশি প্রশ্ন পাওয়া যায় সৃজনশীলগুলোতে। তো লেভোসিয়ে ও ল্যাপ্লাসের সূত্রটা 1780 সালে দেওয়া হয়। তো এই সূত্রটা আমি এই বাংলা কথাগুলো আসার আগে আমি একটু এই উদাহরণটাতে আসি। হ্যাঁ, এই উদাহরণটাতে আসি, তারপরে বাংলা কথায় বলি একটু। যেমন 1 নম্বর উদাহরণ দিচ্ছি তোমার আমি, কপার প্লাস হাফ অক্সিজেন, তারপর এখানে তৈরি হচ্ছে CuO এবং হিসাব করে দেখা গেছে এখানে ডেল্টা ইজ পাওয়া গেছে -157 কিলোজুল পার মল। আমি যদি এই বিক্রিয়াটাকে উল্টাই, মনে করো CuO উল্টাই, তাহলে কিন্তু CuO প্লাস হাফ O2 পাবো এবং ডেল্টা এইচ পাবো আমি ওই মানটাই পাবো কিলোজুল পার মল। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তারপরে কথা বলি। যেমন তোমার H2 প্লাস হাফ O2 থেকে তৈরি হচ্ছে H2O এবং এখানে ডেল্টা এইচ হিসাব করে পাওয়া গেছে -285.85 -285.85 কিলোজুল পার মোল। আমি যদি জিনিসটাকে যদি উল্টাই তাহলে H2 থেকে পাবো আমি H2 প্লাস হাফ O2 এবং হিসাব করে ডেল্টা এইচ এর মানটা ওটাই পাওয়া গেছে এবং প্লাস 285, মানে উল্টা জিনিসটা পাওয়া গেছে আর কি, চিহ্নটা 285.85 কিলোজুল পার মোল। একটা বিক্রিয়া তোমার বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে, যে এনথালপির পরিবর্তন হচ্ছে, বিক্রিয়া যদি উল্টাভাবে ঘটানো হয় সেম এনথালপির পরিবর্তন হবে, যার শুধু কি চেঞ্জ হবে, চিহ্ন পরিবর্তন হবে। এবং আমরা যদি একটু গবেষণা করে দেখি, এখানে একটু যদি গবেষণা করে দেখি 63.5 আর এখানে পাবো আমি 32/2 মানে 16 গ্রাম। তো এখানে একটা টোটাল জিনিস পাবো তো কিছু একটা। তুমি যদি এই দুইটা যোগ করো এখানে তুমি কিন্তু সেমই পাবা। তাহলে এখানে কত হচ্ছে রে, 6 7 8 9 হচ্ছে, আর এখানে 6 আর 7 79.5। দেখো তো 79.5 হচ্ছে কিনা, হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে যদি টোটালটা আমি বসাই দেই 79.5 গ্রাম। তাহলে এই লোকগুলো বলছিল যদি বিক্রিয়ক থেকে উৎপাদ হতে যে তাপের পরিবর্তন হবে, উৎপাদ থেকে বিক্রিয়কে আসলেও সেম টাইপেরই পরিবর্তন হবে এবং তাদের ভরগুলোও চেঞ্জ হবে না, আমরা যদি গবেষণা করে দেখি, যে কপার অক্সাইড মানে উল্টাই, দেখো সেম জিনিসে আসছে। এবার যদি এখানে আসো 2 নম্বর উদাহরণটাতে, দেখো H2 প্লাস হাফ O2 থেকে H2O হচ্ছে এবং ডেল্টা এইচ এর মানটা আমি যা পাচ্ছি, দেখো -285.85 কিলোজুল পার মোল পাচ্ছি। বিক্রিয়াটা যদি উল্টো ভাবে ঘটাই তবুও কিন্তু সেম মানটাই পাচ্ছি, জাস্ট খালি চিহ্ন চেঞ্জ। আমি যদি এইখানেও একটু টোটালটা বসে দিচ্ছি একবারে, হ্যাঁ টোটালটা বসে দিচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে 32/2 মানে কত 16 দিয়ে 18 গ্রাম আমি একবারে বসাই দিলাম। এইখানেও কিন্তু আমি 18 গ্রামই পাচ্ছি। তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে ভরগুলো কি চেঞ্জ হচ্ছে না, শুধু এনথালপি গুলো চিহ্নগুলো পরিবর্তন হচ্ছে, মানটাও চেঞ্জ হচ্ছে না। আমি যদি এখানে বসে সেম, কিন্তু এটাও পাবো আমি 18 গ্রাম আর এখানে টোটাল পাবো আমি 18 গ্রাম হিসাব করলে। অনুরূপভাবে এখানে কি লিখছিলাম 79.5 গ্রাম আর এখানে যদি টোটালটা বসাই আমি তাহলে তবুও পাবো এখানে 79.5 গ্রাম। তাহলে মোটামুটি উদাহরণ দুইটা থেকে একটু হলেও আইডিয়া আসছে যে একটি বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদ হতে যে তাপের পরিবর্তন হচ্ছে, উৎপাদ থেকে বিক্রিয়াতে আসতে সেই তাপেরই পরিবর্তন হচ্ছে, জাস্ট খালি চিহ্নটা পরিবর্তন, মান কিন্তু সেম। এবং আরেকটা কথা, ভরগুলোও চেঞ্জ হচ্ছে না, ভরগুলো সেম থাকতেছে বিক্রিয়ক এবং উৎপাদে। ওকে, তো আমরা দেখো তো ভরের নিত্যতার সূত্র আমরা এই জিনিসটা পাই নাই, সেম ভর পাই নাই বিক্রিয়ক উৎপাদে, পাইছি কিন্তু। তো এবার বাংলা কথার দিকে চলে আসি। কোন রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে ওই বিক্রিয়াটি বিপরীত দিক থেকে সংঘটিত হলেও ওই একই পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে। দেখো আমি লিখছি ওই একই পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে, তবে চিহ্নটা বিপরীত হবে। দেখো 157 যার সালে চিহ্ন চেঞ্জ, মাইনাস আর প্লাস এখানে দিচ্ছি আমি। তবে এক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের ভর সবসময় বা প্রতি ক্ষেত্রে ধ্রুব বা কনস্ট্যান্ট বা স্থির থাকবে। এটাই হচ্ছে ল্যাভোসিয়ে এবং ল্যাপ্লাসের সূত্র। আমরা সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করব, পাশাপাশি দুই একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। এনাফ যদি অনুধাবনে আসে বা কখনো পাওয়া যায়, জ্ঞানমূলক আসলে হয়তো সংজ্ঞা আসবে,
এমসিকিউ আসলে তোমার অনুধাবন আসলে সংখ্যার পাশাপাশি একটা দুটো উদাহরণ দিতে হবে, আর এমসিকিউ আসলে তোমার এই যে ইয়েটা লাগবে, কি বলে, এই সালটা লাগবে, পাশাপাশি থিওরিগুলোও কাজে লাগবে। ওকে, আমরা এখন হ্যাশের ধ্রুব তাপ সমষ্টিকরণের সূত্র নিয়ে কাজ করব। তো এই সূত্রটা 1840 সালে দেওয়া হয় এবং এটা একটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত। এইটুকু আমরা এমসিকিউর জন্য মনে রাখতেই পারি। এবং এটা কে দিছিলেন? হ্যাশ দিছিলেন, ব্লকটার নামই তো হ্যাশ। হ্যাঁ, তো এটা পুরো নাম হচ্ছে GH হ্যাশ। তো ইনার পুরো নামটা পূর্ণ যেটা সেটা হচ্ছে জি মানে জার্মান আর এইচ মানে হচ্ছে হেনরি। তো মানুষ মানুষ বলবে যে উনি বোধহয় জার্মানের লোক। না, উনি হচ্ছে সুইজারল্যান্ডের লোক। তবে আমাদের হাজারি স্যারের বইয়ে বলা হয়েছে যে রুশ বিজ্ঞানী, মানে হাজারি স্যারের বই স্পষ্ট করে লিখছে রুশ বিজ্ঞানী GH হ্যাশ। কিন্তু আমরা যখন গবেষণা করে দেখছি যে আসলে উনি উনার মেইন জন্ম কিন্তু রাশিয়ায় না, রুশ মানে রাশিয়া না, উনার মেইন জন্ম কোথায়? সুইজারল্যান্ডে। পরে উনি রাশিয়ায় গিয়ে কাজ করছে আর কি। উনি কিন্তু ডাক্তার একজন, উনি ডাক্তার, উনি রসায়নবিদ, উনি একটা কলেজে অধ্যাপনাও করছিলেন। তো যা হোক, আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হাজারি স্যারের বইয়ে বলছে রুশ বিজ্ঞানী GH হ্যাশ, এইভাবে বলা হয়েছে। কিন্তু আমাদের মানে সঠিকটা যদি জানতে চাই তাহলে বলবো ওনার জন্ম সুইজারল্যান্ডে, পরে উনি রাশিয়ায় গিয়ে এই ঘটনাগুলো ঘটান, শেষ কাহিনী। এখন এই জন্ম সাল দিয়ে তার কাজ হবে না, এটার মেইন জিনিসটা কিন্তু জানতে হবে। তো এখানে একটা বাংলা কথা লিখছি, সূত্র লিখছি, সূত্র আমরা পরে দেখবো। আপাতত একটা উদাহরণ দেখছি, উদাহরণটা দেখো। মনে করো 1 নম্বর উদাহরণ, এ থেকে তৈরি হচ্ছে বি, বি থেকে তৈরি হচ্ছে সি। আমি যেটা দেখাইলাম সেটা হচ্ছে এ হচ্ছে বিক্রিয়ক আর সি হচ্ছে উৎপাদ। তো ধরে নাও এই বিক্রিয়কটা স্থির আছে, এই উৎপাদটা হচ্ছে স্থির আছে। আমরা কিন্তু এখন হ্যাশের সূত্র বলে নেই আসলে কি জিনিস এটা, আমরা উদাহরণ দিব তারপরে শিখবো, মানে বুঝবো আর কি। তাহলে কি বললাম, এ একটা বিক্রিয়ক, সি একটা উৎপাদ এবং দুজনে স্থির আছে। এবং আমি এ থেকে সি আসতে পারি অথবা এ থেকে বি তারপরে সি আসতে পারি। তারপর এখানে একটা কথা লিখছে আমি কিভাবে এ থেকে সি তৈরি করা যায়। তো এখানে যদি গবেষণা করে দেখি, আমি এ থেকে সি তৈরি করতে পারি, সরাসরি এ থেকে সি তৈরি করতে পারি। এবং এখানে একটা ডেল্টা এস পাবো। আমি কত পাবো এটা আমার জানার দরকার নেই, পাবো একটা ডেল্টা এস। তারপরে আমার আরেকটা রাস্তা আছে, আমি এ থেকে বিতে যেতে পারবো, এ থেকে প্রথমে বিতে যেতে পারবো এবং বি থেকে আমি সিতে আসতে পারবো। এবং এখানেও আমি দেখতে পাচ্ছি ডেল্টা এস হচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি দুইজনেরই মনে করো ডেল্টা এস গুলো সেম, দুইজনেরই ডেল্টা এস সেম। এবং ধরে নাও এখানে কত দিছি আমি, মনে করো যে -10 কিলোজুল, আর এইখানেও মনে করো -10 কিলোজুল হচ্ছে, এখানেও মনে করো -10 কিলোজুল হচ্ছে। তো এটা আমি আমার মতো করে যদি একটা উদাহরণ দিই, মনে করো আমাদের এই জায়গাতে আসতে মহিলা কলেজ থেকে এখানে আসতে হবে। ধরে নিলাম তুমি মহিলা কলেজ থেকে এখানে আসতেছো, তোমার এনথালপির পরিবর্তন হয়েছে বা শক্তি খরচ হয়েছে 10 কিলোজুল, জাস্ট এক্সাম্পল 10 কিলোজুল। এখন ও যদি বলে না আমি এদিক দিয়ে যাবো না, আমি ওই টিজামানের গলি দিয়ে এখানে আসবো, এবং চেক করে দেখলো সে যে এদিক দিয়ে আসতে তার যে এনথালপির পরিবর্তন হয়েছিল, শক্তি খরচ হয়েছিল, ওই সাইড দিয়ে আসতেও তার নাকি সেম শক্তি খরচ হয়েছে। কথা কি বুঝতে পারছো? এটাই মূলত হ্যাশের তাপ সমষ্টিকরণ সূত্র। অথবা আমি যদি আরেকটা উদাহরণ দিই তাহলে এইভাবে দিতে পারি। মনে করো তুমি মহিলা কলেজ থেকে এখানে আসতেছো, আর তুমি মহিলা কলেজ থেকে এখানে আসার পূর্বে ওইখানে তোমার কারো কোনো বন্ধুর সাথে দেখা করতে গেছো বা কোনো বন্ধুর বাসায় গেছো, ওইখানে গিয়ে তারপর তুমি এখানে আসছো। তারপরে তুমি চেক করে দেখলা ওর যে শক্তি খরচ হয়েছিল, তুমি যে তোমার বন্ধুর বাসা থেকে আমার এখানে আসছো, সেম শক্তি খরচ হয়েছে। এটাই কিন্তু হ্যাশ বলছে, এই কথাটাই বলছে যে তোমাদের শক্তিগুলো কি হবে, সেম হবে। তো আমরা যদি গবেষণা করে দেখি এই উদাহরণে, আমি এ থেকে সি, বিক্রিয়ক আর উৎপাদ যদি স্থির থাকে আর কি, বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির থাকে তাহলে বিক্রিয়াটা 1 ধাপে হোক আর 1000 ধাপে হোক এনথালপির পরিবর্তন সেমই থাকবে। যেমন আমি এ থেকে সিতে আসলাম, আমার এনথালপির পরিবর্তন ধরেই নিছি আমি যে -10 কিলোজুল হয়েছে। কিন্তু আমি যদি এ থেকে বিতে যাই তারপরে বি থেকে সিতে আসি, তবুও দেখতে পাচ্ছি এনথালপির পরিবর্তন সেমই হচ্ছে। এবং এই কথাটাই কিন্তু হ্যাশ সাহেব বলে গেছে। তাহলে আমরা এখানে সূত্রটা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি এই লজিক অনুযায়ী ডেল এইচ 1, দেখো তোরে ডেল এইচ 1 ইকুয়াল এই দুইটা সমষ্টি না, কথা বলো তো, ডেল এইচ 2 না কত এটা, হ্যাঁ ডেল এইচ 2 প্লাস ডেল এইচ 3, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এইখানে, তাকাও 2 নাম্বার উদাহরণ। তোমার কখনো কখনো মনে করো এরকম সিচুয়েশন আসছে, এ থেকে তৈরি হচ্ছে বি, জাস্ট এক্সাম্পল, তারপরে এখানে
তোমার তৈরি হচ্ছে মনে করো যে এখানে লিখি, তৈরি হচ্ছে সি, সি, তারপরে তৈরি হচ্ছে মনে করো ডি। দাঁড়াও এটা এইভাবে দেখাই, এইভাবে দেখাই, অসুবিধা নেই। এখানে ডি দিলাম, আমি ডি দিলাম, এখানে আমি এইভাবে দিলাম, এবং আমি দিয়ে দিলাম এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে উৎপাদ। এবং আমি বিক্রিয়ক এবং উৎপাদকে স্থির ধরছি, হ্যাঁ স্থির ধরছি, স্থির ধরছি, বিক্রিয়ক এবং উৎপাদকে আমি স্থির ধরছি। প্রশ্ন, আপনি খালি এখানে উৎপাদ এখানে বিক্রিয়ক দেখাচ্ছেন কেন? তোমার খুশি, তুমি এখানে বিক্রিয়ক এখানে উৎপাদ ধরো, তোমার খুশি, তুমি যেখানে মন চায় সেখানে ধরো। যেহেতু আমি আমি ব্যালেন্স করে দেখাচ্ছি, যেহেতু এখানে বিক্রিয়ক ধরছি এখানে উৎপাদ নিলাম, সেম জিনিস দেখাচ্ছে আর কি, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে যে কোনো একটাকে বিক্রিয়ক যে কোনো একটাকে উৎপাদ তুমি ধরতে পারো। ওকে, এরপরে আমি যেটা গবেষণা করতে পারি সেটা হচ্ছে, আগে যেমন লিখছিলাম এ থেকে সি তৈরির উপায়, তাহলে এখনো লিখি আমি এ থেকে সি তৈরির উপায়, এ থেকে সি তৈরির উপায় কি কি হতে পারে, এ থেকে সি তৈরির উপায় কি কি হতে পারে। একটা প্রশ্ন আসতে পারে মনের মধ্যে, আপনি বারবার এখানেও এ থেকে সি এখানেও এ থেকে সি নিচ্ছেন কেন? নিচ্ছি একটাই কারণ, আমি বিক্রিয়ক আর উৎপাদ নিয়ে কাজ করতেছি, এটাই উদ্দেশ্য। যদি আমি এটাকে তোমার ইয়া ধরতাম, কি বলে উৎপাদ ধরতাম, অবশ্যই আমি এ থেকে ডি ধরতাম, এ থেকে ডি তৈরির উপায় ধরে নিলাম, এ হচ্ছে বিক্রিয়ক বি হচ্ছে উৎপাদ, তখন তো এখানে লিখলাম এ থেকে বি তৈরির উপায়। আশা করি বুঝতে পারছো। তো এখন বেশ কিছু ঘটনা ঘটতে পারে, ঘটনাটা কি দেখি। আমি সরাসরি এ থেকে সি এ আসতে পারি এবং এখানে ডেল্টা এইচ কিছু না কিছু পাবো। তো ধরে নিলাম এখানে আমি 10 পাচ্ছি, জাস্ট এক্সাম্পল 10 কিলো জুল পাচ্ছি। হ্যাঁ, আমি আরেকটা কাজ করতে পারি অবশ্য, আমি সরাসরি এবার এ থেকে বিতে যাব, এ থেকে বিতে যাব, বি থেকে এবার আমি ডিতে আসার চেষ্টা করতেছি, বি থেকে ডিতে আসার চেষ্টা করব, এবং ডি থেকে আমি এবার সিতে আসার চেষ্টা করব। এবং এইখানেও হেস সাহেব বলে গেছে এনথালপির পরিবর্তন সেম হবে। কথা কি বুঝতে পারছো? অবশ্যই বোধহয় একটু হইলেও। আচ্ছা ঠিক আছে, আরো কিছু ঘটনা ঘটাতে পারি আমি, যেটা আমি লিখি নাই, আমি একটু বলি। মনে করো এ থেকে বি, কিন্তু বি থেকে সিও কিন্তু আসতে পারে, এটা তুমি কিন্তু আমার সাথে একমত হতে বাধ্য। দেখো তোরে, এ থেকে বি, বি থেকে সি আসতে পারে না, বি থেকে কিন্তু সিও আসতে পারে, এই যে আসতে পারে। তাহলে এখানে আমি লিখে দিলাম এ থেকে বি, তারপরে বি থেকে আসতে পারে সি, এবং চেক করে দেখা গেল এইখানেও নাকি ডেল্টা এইচটা 10ই পাওয়া যাচ্ছে। 10 বলতে আমি ধরলাম কিন্তু 10, হ্যাঁ ইচ্ছা মতো ধরবা। আমি কিন্তু আরেকটা কাজ করতে পারি, হ্যাঁ এই যে প্রশ্ন করছো ভালো কথা, এইখান থেকেও আসতে পারি। আমি প্রথমে এ থেকে ডিতে যাব, তারপরে ডি থেকে সিতে আসব। তাহলে এ থেকে প্রথমে যাচ্ছি আমি ডি, তারপর ডি থেকে যাচ্ছে আমি সি, এবং এইখানেও নাকি ডেল্টা এইচ গুলো সেমই হবে, হেড সাহেব বলে গেছে। তো এখন আমি যদি এখানে একটু কিছু কাহিনী করি, মনে করো, তাকাও একটু, এইটার নাম দিলাম ডেল্টা এইচ ওয়ান, এটার নাম দিলাম ডেল্টা এইচ টু, এটার নাম দিলাম ডেল্টা এইচ থ্রি, এটার নাম দিলাম ডেল্টা এইচ ফোর, তারপরে তোমার এটার নাম দিলাম ডেল্টা এইচ ফাইভ, আর এটার নাম দিলাম ডেল্টা এইচ সিক্স। আমরা এখন এখানে যেমন একটা সূত্র লিখছি, এই সূত্র ওটা লেখার চেষ্টা করি আর কি, কি হয়, কি হয় একটু লেখার চেষ্টা করি, এখানেই লিখি। তাহলে আমাদের ডেল্টা এইচ ফোর, ডেল্টা এইচ ফোর, আমার তো ডেল্টা এইচ ফোর নিয়ে কাজ করতে হবে বোধ হয়, যেহেতু এটা বিক্রয়, এটা উৎপাদ, সবাই একমত তো আমার সাথে। ডেল্টা এইচ ফোর, তো ডেল্টা এইচ ফোর ইকুয়াল কি হতে পারে? ডেল্টা এইচ ফোর ইকুয়াল যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার ডেল্টা এইচ ওয়ান, তারপরে ডেল্টা এইচ টু, তারপরে ডেল্টা এইচ থ্রি। আমরা একটু সবাই মিলে গবেষণা করে দেখি। এই ডেল্টা এইচ ফোর, তাকাও সবাই একটু ভালোভাবে, ডেল্টা এইচ ফোর মানে হচ্ছে এটা প্লাস এটা প্লাস এটা, দেখো রাস্তা ঠিক আছে কিনা, রাস্তা ঠিক আছে। এবার আমি ডেল্টা এইচ ফোর এটাও লিখতে পারি অবশ্য, যে তোমার ডেল্টা এইচ ওয়ান প্লাস ডেল্টা এইচ ফাইভ, ডেল্টা এইচ ওয়ান ডেল্টা এইচ ফাইভ, ওকে, ডেল্টা এইচ ওয়ান প্লাস ডেল্টা এইচ ফাইভ লিখতে পারি। ওকে, আমি এবার আরেকটা কাজ করি, ডেল্টা এইচ ফোর আর কি লেখা যায়, আরেকটা লেখা যায় ডেল্টা এইচ সিক্স প্লাস ডেল্টা এইচ থ্রি, ডেল্টা এইচ সিক্স প্লাস ডেল্টা এইচ থ্রি। তাহলে লিখতে পারি ডেল্টা এইচ সিক্স প্লাস
ডেল্টা এইচ থ্রি। দেখো তো ঠিক আছে কিনা, সবগুলি ঠিক আছে তো বোধহয় নাকি? ওকে। তো যা হোক আর কি, প্রতি ক্ষেত্রে ডেল্টা এইচ সেমই হবে, এটা হচ্ছে বিষয়। আমরা যদি এখানে গবেষণা করি প্রতি ক্ষেত্রেই, আমি যদি দেখি ডেল্টা এইচ গুলো আমি এখানে সেম দেখতে পাচ্ছি, এটাই হেস সাহেব বলে গেছে। তো যতটুকু দেখলাম উদাহরণ, আমরা একটিবার বাংলা কথাটা দেখি না কি হয়। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রারম্ভিক মানে প্রাথমিক আর কি ও শেষ অবস্থা, মানে কি প্রাথমিক মানে কি বিক্রিয়ক, বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির বা সেম থাকে, একই থাকে, তবে সেই বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন, প্রতি ক্ষেত্রেই বিক্রিয়া এনথালপি, প্রতি ক্ষেত্রেই বিক্রিয়া এনথালপি নাকি সেম হবে, প্রতি ক্ষেত্রে বিক্রিয়া সমান হবে। অতএব আমাদের যে উদাহরণ দিলাম, এই উদাহরণের সাথে কিন্তু বাংলা কথাটা মিল আছে দেখতে পাচ্ছি। তাহলে কি করতে হবে, হেসের যে সূত্রটা বাংলা কথাটা, এটা জ্ঞানমূলকের জন্য পড়তে হবে। পাশাপাশি যদি অনুধাবন আসে, সংজ্ঞার পাশাপাশি যে কোনো একটা উদাহরণ দিয়ে দিলে তুমি, ম্যাথ তো করবোই আমরা, ম্যাথ আসবে অবশ্যই। তাহলে আপাতত আমাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসছে যে হেস সাহেবের সূত্রটা আসলে কেমন। যে আমরা বিক্রিয়ক এবং উৎপাদকে ফিক্সড রেখে, স্থির রেখে তারপর হিসাব নিকাশ করতে হবে। বিক্রিয়াটা 10 ধাপে হোক আর 10,000 ধাপে হোক, তোমার এনথালপি কোনো চেঞ্জ হবে না, ওটাই হবে। আশা করি বুঝতে পারছো। আমরা এখন হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের গাণিতিক প্রমাণ নিয়ে কাজ করব। আমাদের এই গাণিতিক প্রমাণটা রিটেনে কাজে লাগবে বা গ নাম্বারে কাজে লাগতে পারে। তো এখানে একটু মাথায় রাখবা যে এটা হচ্ছে সিকিউ, লিখতে পারো একটু সিকিউ অবলিক রিটেন, রিটেনে আসতে পারে, মানে গ নাম্বারের সিকিউ আর রিটেন হতে পারে অ্যাডমিশনের রিটেন। তো এখানে একটা উদাহরণ লিখছি যে কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড 2 ধাপে সম্পন্ন করা যায়, কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড 2 ধাপে সম্পন্ন করা যায়। তো 1 নম্বরে দেখো, কার্বনকে আমি যদি সম্পূর্ণ দহন করি, কিভাবে বুঝলেন সম্পূর্ণ? তো কার্বনকে দহন করতে গেলে, মানে কার্বনকে দহন করতে গেলে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে বুঝলাম। তো এখানে কতটুকু অক্সিজেন লাগবে, 1 মোল লাগতেছে না? অতএব এটাই সম্পূর্ণ বুঝাচ্ছি আমি। এবং এই ক্ষেত্রে ডেল্টা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এটা 393.5, এটা কিন্তু পরীক্ষা লব্ধ, হ্যাঁ পরীক্ষা করে পাওয়া গেছে। এখন এই বিক্রিয়াটা নাকি 2টি ধাপে হয়। কিভাবে হয়? 2 নম্বর পয়েন্টে দেখো, প্রথমে আমি কার্বনকে সম্পূর্ণ দহন করব না। সম্পূর্ণ দহন করতে গেলে কত মোল অক্সিজেন লাগছিল বলো তো একটু আমাকে? সম্পূর্ণ দহন করতে 1 মোল অক্সিজেন লাগছিল। এবার আমি হাফ মোল অক্সিজেন দিচ্ছি, এবং সেটা কার্বন ডাই অক্সাইড না হয়ে কার্বন মনো অক্সাইড হবে। এবং এখানে যে ডেল্টা এইচটা পাওয়া যাবে সেটা হচ্ছে -110.50 পাওয়া যাবে। এরপরে দেখো, আমি ওই কার্বন মনো অক্সাইডটাকে আবারও দহন করব, দহন করে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করব, এবং এখানে ডেল্টা এইচ যেটা পাওয়া যাবে -283.0 বা 283 কিলোজুল পার মল পাওয়া যাবে। তো এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের গাণিতিক প্রমাণ। তো আমরা অবশ্যই গাণিতিক করতে গেলে তাড়াতাড়ি হবে, আমরা একটা ছবি এঁকে, যেহেতু ছবি টিভি আঁকছি, ছবিটাও আঁকার চেষ্টা করি, দেখি না কি হয়। যেমন তোমার এখানে যে সি দিলাম, এখানে সি দিলাম, এখানে আমি CO2 দিলাম, ভালো কথা। এরপরে এখানে আমি সিও দিলাম, সিও মানে কিন্তু কার্বন মনোঅক্সাইড, হ্যাঁ কোবাল্ট না, কোবাল্ট হলে সি এর এই পাশে নিচে থাকতো ও, কোবাল্ট, এটা কিন্তু কোবাল্ট না, এটা কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডকে কেমন গ্যাস বলা হয়? নীরব ঘাতক গ্যাস বলা হয়। আমরা পড়ছি পরিবেশ রসায়নে, কাজে লাগবে এমসিকিউতে। এবং এই লোকটা হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন তৈরি হয় না আমাদের ভিতরে, অক্সি হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয় এই লোকটা, এই যে কার্বন মনোঅক্সাইডটা, এবং এই কারণে এটাকে নীরব ঘাতক গ্যাস বলা হচ্ছে। তো যাও, আমি কিন্তু এটা এই কাজটা এবারও করতে পারি। দেখো যে সিও থেকে CO2 বানাইতে পারি। এইখানে তোমার দাঁড়াও, এখানে আমি এইভাবে দিই O2, এখানে O2 দিলে তুমি বুঝে নিবা। আর এখানে আমি ডেল্টা এইচ 1 লিখবো, ডেল্টা এইচ 1 দিয়ে -393.5 কিলোজুল পার মল দিলাম না, যেহেতু জায়গা শর্ট। গবেষণা করি একটু। কার্বনকে অক্সিজেন, সম্পূর্ণ অক্সিজেন দিয়ে দহন করলে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আমি এই কাজটা এখানে করছি, দেখো কার্বন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এবং ডেল্টা এইচ এর মানটা কি পাইছি বসাই দিচ্ছি এখানে। এরপর কার্বন থেকে কার্বন মনোঅক্সাইড যাবো, ওই যে এই কাহিনীটা, কার্বন থেকে কার্বন মনোঅক্সাইড যাব। তো কিভাবে যাব? আমি যদি এখানে হাফ অক্সিজেন দিই তাহলে কিন্তু আমি যেতে পারবো। এবং এখানে আমি ডেল্টা এইচ এর যেটা মান পাবো, ডেল্টা এইচ 2 এর যেটা মান পাবো -110.50। আমরা কিন্তু এই জিনিসটাকে ছবি দিয়ে প্রকাশ করতেছি, একটু হলে বোঝার চেষ্টা করো, এটাই ছবি দিয়ে প্রকাশ করতেছি। আমি এবার কার্বন মনোঅক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড যাবো, দেখো তো একটু, এই যে কার্বন মনোঅক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড, এখানে কি লাগছিল? অক্সিজেন লাগেনি, সেটাই আমি এখন দিব এখানে হাফ O2 দিব। এবং এখানে নাকি ডেল্টা এইচ 3 মান পাওয়া গেছে, আমাদের উদ্দীপকে আছে মনে করো
283.0 বা 283 লিখলে হইতো। আচ্ছা, মোটামুটি আমরা ছবি আঁকা শেষ। এই ছবিটাই কিন্তু আমরা আঁকছিলাম। তো হেস সাহেব কি বলে গেছে? আচ্ছা, মেইন বিক্রিয়া কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছি আমি এই যে ছবি দেখে, উদ্দীপক দেখে, কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড 2 ধাপে সম্পন্ন। তার মানে বোঝা গেল এটা হচ্ছে মেইন বিক্রিয়া, এটা হচ্ছে মেইন বিক্রিয়া। হেস সাহেব যেটা বলে গেছে এই দুইটার সমষ্টি নাকি এটার সমান হবে, বলছে কিনা বলো তো আমাকে। হেস বলে গেছে এটা এই দুইটার সমষ্টি হবে এটার সমান। আমরা একটু গবেষণা করে দেখি। সুতরাং সুতরাং হেসের সূত্রানুযায়ী হেসের সূত্রানুযায়ী লিখতে পারি আমি এইভাবে যে ডেল্টা এইচ 1 ইকুয়াল ডেল্টা এইচ 2 প্লাস ডেল্টা এইচ 3। ওকে, তাহলে আমরা ডেল্টা এইচ 2 এর মান বসাই একটু, -110.50 প্লাস ডেল্টা এইচ 3 এর মান বসাই একটু, -283.0 কিলোজুল পার মোল। এবং আমি যদি হিসাব নিকাশ করি, দেখো তোরে ক্যালকুলেটর চাপে যে আসলে সত্যতা মিলছে। আচ্ছা, 393.5 কিলোজুল পার মোল। সুন্দর করে এখানে লিখে দেব প্রমাণিত। প্রমাণিত। আচ্ছা, এখানে একটা কথা বলবো আমি, বলি কোনো একটা যদি ডাটা দেওয়া না থাকতো, মনে করো এটা তো মেইন বিক্রিয়া, তাই না? এটা মেইন বিক্রিয়া, মনে করো এই ডাটা দেওয়া আছে, এই ডাটা দেওয়া নেই, আমি পারবো না বের করতে? পারবো। তাহলে এই টাইপের মেথড কিন্তু করতে হবে এবং ভবিষ্যতে আসতে পারে। ওকে, আমরা এখন শক্তির নিত্যতার সূত্র কি হেসের তাপ সমষ্টিকরণের সূত্র দ্বারা সমর্থিত হয় এই পয়েন্টে আসলাম। এটা কিন্তু সাধারণত খ নাম্বারে আসতে পারে, গ নাম্বারেও আসতে পারে, ঘ নাম্বারও আসতে পারে, অথবা এক মিশনের রিটার্নও আসতে পারে। তো এখানে কিছু বাংলা কথা লিখছি, তো বাংলা কথাগুলো পরে আগে আমরা আমাদের মতো করে আসি। মনে করো এখানে এ আছে, তারপরে এখান থেকে এটা তৈরি হচ্ছে মনে করো বি, এখান থেকে এটা তৈরি হচ্ছে মনে করো সি, তারপরে এটা তৈরি হচ্ছে ওই পাশে, এবং ধরে নিলাম এটা হচ্ছে বিক্রিয়ক, এটা বিক্রিয়ক, আর বিটা হচ্ছে উৎপাদ। যেহেতু আমরা হ্যাশ ট্যাশ পরে আসছি, আমরা জানি বিক্রিয়ক এখানে স্থির ধরতে হবে, উৎপাদ এখানে স্থির ধরতে হবে। এগুলো দেখেই আসলাম আমরা। বোঝা গেল এখানে এটা হচ্ছে বিক্রিয়ক আর বিটা হচ্ছে উৎপাদ, এবং এটা আমি ধরে নিলাম এটা এনথালপির পরিবর্তন ডেল্টা এইচ 1, আর এটা হচ্ছে ডেল্টা এইচ 2, আর এটা হচ্ছে ডেল্টা এইচ 3। আচ্ছা, এইটুকু তো আমাদের কোনো প্রশ্ন থাকার কথা না, এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকার কথা না। তো এইখানে আমরা যদি লিখতে পারি যে হেসের সূত্রানুযায়ী কি লিখতে পারি? হেসের সূত্রানুযায়ী যেহেতু দেখে আসছি, ডেল্টা এইচ 1 ইকুয়াল ডেল্টা এইচ 2 প্লাস ডেল্টা এইচ 3। আচ্ছা, ঠিক আছে। তো এটা সারমর্ম কি ছিল আমরা তো কিছুক্ষণ আগে আলোচনা করে আসলাম। তো বিক্রিয়াটা এক ধাপে, যদি বিক্রিয়ক আর উৎপাদ যদি স্থির থাকে, বিক্রিয়াটা এক ধাপে ঘটুক আর একাধিক ধাপে ঘটুক, এনথালপির পরিবর্তন সেমই হবে। আর আমাদের শক্তির নিত্যতার সূত্র আমরা তাপ রসায়নের প্রথম ক্লাসটাই ছিল বোধহয়, যে শক্তির নিত্যতার সূত্র কি? শক্তির সৃষ্টি ধ্বংস কিচ্ছু হয় না, জাস্ট শুধু এর এক রূপ থেকে অপর রূপে পরিবর্তন হতে পারে, এর ধ্বংস সৃষ্টি কিচ্ছু হয় না। অনুরূপ ভাবে দেখো, যদি কিছুক্ষণ আগে আমরা বললাম যে একটা বিক্রিয়া এক ধাপে ঘটতে যদি তোমার 10 কিলোজুল শক্তির পরিবর্তন হয়, 10 ধাপে ঘটতেও কিন্তু 10 কিলোজুল শক্তিরই পরিবর্তন হবে, শক্তির ধ্বংস সৃষ্টি কিচ্ছু নাই এখানে, মাঝখানে যতগুলো ধাপ ঘটুক না কেন। তাই আমরা লিখছি দেখো, এটা মেইন বিক্রিয়ক, এটা উৎপাদ, ডেল্টা এইচ 1 ইকুয়াল ডেল্টা এইচ 2 প্লাস ডেল্টা এইচ 3। সুতরাং এনথালপির কোনো চেঞ্জ হবে না, টোটালটা সেমই হবে কিন্তু। আচ্ছা, দেখো এই ছবি আঁকার পর আমরা এখানে আসবো, অর্থাৎ বিক্রিয়াটি যত সংখ্যক ধাপেই ঘটুক না কেন, এখানে অবশ্য 2 ধাপে ঘটছে এই ছবি অনুযায়ী, কথা কি বুঝতে পারছো? এই ছবি অনুযায়ী 2 ধাপে ঘটছে। তাপ শক্তির পরিবর্তন যে কোনো পথেই সেম থাকে, তাপ শক্তির পরিবর্তন যে কোনো পথেই সেম থাকে। পথটা এইটা আমাদের, এটা একটা পথ, এখান থেকে মানে এই দুইটা সমষ্টি যদি তোমার 10 কিলো জুল হয়, তাহলে এটাও হবে 10 কিলো জুল। এই দুটার সমষ্টি যদি 20 কিলো জুল হয়, এটাও হবে 20 কিলো জুল পার মোল, সেম জিনিস। আচ্ছা, অর্থাৎ শক্তির কি নাই? সৃষ্টি বা ধ্বংস নাই। শক্তির নিত্যতার সূত্র এটাই ছিল যে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু রাসায়নিক পরিবর্তনকালে বিভিন্ন রূপে রূপান্তরিত হয় এবং সামগ্রিক শক্তির পরিমাণ সেম থাকে। সুতরাং শক্তির নিত্যতা সূত্র
হেসের হেসের তাপ সমষ্টিকরণ, হেসের তাপ সমষ্টিকরণ সূত্রকে সাপোর্ট করে, সমর্থন করে, সমর্থন করে। ওকে, আশা করি আমরা মোটামুটি কথাটা বুঝতে পারছি। আমরা এই ছবিটি এঁকে তারপরে এই বাংলা কথাগুলো দিয়ে যতটুকু বোঝাতে হয় আর কি স্যারকে বা খাতায়, ততটুকু আমরা সুন্দর করে বুঝাই দেব। এরপরে আমরা চলে আসলাম হেসের সূত্রের প্রয়োগ। হেসের সূত্র প্রয়োগ করে গঠন তাপ নির্ণয় করা যায়। যার নাম গঠন তাপ তার নামে কিন্তু সংগঠন তাপ, সবাই জানি আমরা। দ্রবণ তাপ মানে সলিউশন, হিট অফ সলিউশন, হাইড্রেশন তাপ বের করা যায়, বিক্রিয়া তাপ নির্ণয় করা যায় ও বন্ধন বিয়োজন তাপ অনেকে নির্ণয় করা যায়। এই কথাগুলো আমরা এমসিকিউ এর জন্য মনে রাখবো। তাহলে এই কথাগুলো কিসের জন্য মনে রাখবো? এই কথাগুলো এমসিকিউ এর জন্য মনে রাখবো। ওকে, তবে এখানে একটা কথা লিখছি আমি, যে তাপ রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে, মানে আমরা তো ম্যাথ করবো একটু পরে, তখন কিন্তু দেখবো যে তাপ রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে প্লাস হোক, মাইনাস হোক, গুণ হোক ইত্যাদি প্রয়োজনের স্বার্থে আমরা ইউজ করতে পারবো। কথা কি বুঝতে পারছো? প্রয়োজনের স্বার্থে আমরা যোগ বিয়োগ গুণ এগুলা করা যেতে পারে। তার মানে যখন মেথে যাব তখন এগুলা প্রয়োগ দেখতে পাবো। আমরা এখন হেসের সূত্রের প্রয়োগে আসলাম। তো এখানে 1 নম্বরে লিখছি আমি, বা একটা পয়েন্ট লিখছি যে বিক্রিয়া তাপ প্রথমে নির্ণয় করব। তো এখানে একটা কথা বলি যে বিক্রিয়া তাপ, যে সকল বিক্রিয়া তাপ নির্ণয় করা যায় না পরীক্ষাগারে বা পরীক্ষার মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু হেসের সূত্রের হেল্প নিতে হয়। এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসবে। কিভাবে আসবে? যে বিক্রিয়া তাপ পরীক্ষাগারে নির্ণয় করতে না পারলে নিচের কোন সূত্রের সাহায্য নিয়ে করতে হয়? অনেকগুলো অপশন থাকবে, লেবোসিয়া থাকবে, হেস থাকবে, হ্যান্ডারসন থাকবে, নাম তো অনেকগুলো থাকবে, সোয়াল থাকবে। তখন কিন্তু হেসের এখানে টিক মারতে হবে। তাই আমরা লিখছি পরীক্ষার মাধ্যমে যদি ডেল্টা এইচ নির্ণয় করা না যায় তাহলে হেসের সূত্রের হেল্প নিতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, অবশ্য দেখো যে কার্বন হাফ অক্সিজেন এর ডেল্টা এইচ বের করো। তো ডেল্টা এইচ বের করতে বলছে, কিন্তু আমি বের করতে পারতেছি না। অর্থাৎ পরীক্ষার মাধ্যমে এখানে কি কি করা যায় না, পরীক্ষার মাধ্যমে বের করা যাচ্ছে না। কিন্তু আমরা এইটুকু জানি যে কার্বনকে যদি সম্পূর্ণ দহন করা যায় তাহলে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় এবং ডেল্টা এস এর মানটা পাওয়া যায় এটা, এবং এটা কিন্তু একটা ফিক্সড, একটা ধ্রুবক মান বা স্থির মান বা ধ্রুবক মান বলতে পারি। এখন এই বিক্রিয়ার হেল্প নিয়ে কিন্তু আমি এখন কাজ করতে যাব, এই বিক্রিয়ার হেল্প নিয়ে কাজ করতে যাব। আচ্ছা, এটা এক্সাম্পল না দিয়ে এখানে এক্সাম্পল লিখি। তো এক্সাম্পল দেখো কি দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে কার্বন প্লাস হাফ অক্সিজেন থেকে কার্বন মনোঅক্সাইড, এবং যেহেতু এটা বের করতে পারি নাই, এই বের করতে পারছি পরীক্ষার মাধ্যমে, কার হেল্প নেব? হেসের হেল্প নেব। তাই এখন আমি x কিলোজুল লিখলাম। প্রশ্ন, আপনি মাইনাস দিলেন না কেন? মাইনাস আমি কি জানি যেটা তোমার তাপ উৎপত্তি হবে না তাপহারি হবে? আমি তো এখনো জানি না। জানলে হয়তো আমি এখানে মাইনাস দিতাম, যদি তাপ উৎপত্তি হইতো জানতাম আমি অবশ্যই মাইনাস দিতাম এখানে। এখন আমি কিন্তু জানি না, থাক ওটা এক্স নিলাম, কিন্তু এক্স ধরছি আমি, এটা কিন্তু কি, এটা আমি ধরছি। এরপরে আমরা কি জানি, এই কার্বন মনোঅক্সাইডটাকে যদি আবারও আমি দহন করি তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড হবে, এবং এই মানটা কিন্তু বের করা সম্ভব হয়েছে, এবং মনে হয় জানা আছে আমার যে -283 কিলোজুল পার মোল। বোঝা গেছে এটা তাপ উৎপাদন, বোঝা গেছে। এখন হেসের সূত্রানুযায়ী কি হতে পারে বলো দিন? আচ্ছা, হেসের সূত্র অনুযায়ী কি হয় ওই পাশে লিখে আগে আমি ছবিটা আঁকার চেষ্টা করি। তাহলে সি থেকে তৈরি হচ্ছে CO2, এটা হচ্ছে মেইন উৎপাদ, এটা হচ্ছে মেইন বিক্রিয়ক। এখানে দিলাম আমি অক্সিজেন, মেইন অক্সিজেনটা, ওই যে এই অক্সিজেনটা, এবং এখানে ডেল্টা এইচ যেটা পাওয়া গেছিল সেটা বসাই দিচ্ছি, -393.5 বসাই দিলাম। এরপরে এখানে আসলাম, এখানে আসে আমি সিও লিখলাম, তারপরে সিও থেকে আমি ওই দিকে যাব। তো সি থেকে সিও কিভাবে আসে, এই যে দেওয়া আছে এক্সাম্পলে, হাফ O2, এবং এখানে নাকি ডেল্টা এইচ পাওয়া যায় একটা, এটাই তো বের করতে বলছে না, তাহলে এখানে আমি এক্স লিখে দিলাম, বুঝানো। এবং তাকাও, সিও থেকে CO2 হাফ অক্সিজেন দিয়ে, তাহলে এখানে হাফ অক্সিজেন দিয়ে সিও থেকে CO2, এবং এখানে নাকি ডেল্টা এইচ পাওয়া যাচ্ছে, দেওয়া আছে উদ্দীপকে যে -283। আচ্ছা, আমি ছবির জিনিসগুলো এখানে, মানে এই যে উদ্দীপকের জিনিসগুলো ছবি আকারে প্রকাশ করলাম, দেখছি আর রাখছি। এখন হেসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি আমরা? হেসের সূত্র অনুযায়ী যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডেল এইচ ইকুয়াল আচ্ছা, এটার নাম কি? এটার নাম তো ডেল এইচ 1 না, এটা ডেল এইচ 1
এটা হচ্ছে ডেল এস টু। এই যে ডেল এস ওয়ান হচ্ছে এটা, আর ডেল এস টু হচ্ছে এটা। তাহলে ডেল এস ওয়ান, ডেল এস ওয়ান প্লাস ডেল এস টু, এটা হেসার সূত্র ছিল না? এটা মেইন 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 ইয়া না, এটা বিক্রিয়া না, বিক্রিয়ক থেকে উৎপাদ। এখন এটা নাকি এই দুইটার সমষ্টি হবে, হ্যাশ বলে গেছে, এটা আমরা বলেই আসলাম, এটা এই দুইটার সমষ্টি হবে বলছি না? তাহলে এখন আমি ডেল্টা এস এর জায়গায় লিখবো যা যা ছিল তাই। কি ছিল? মাইনাস 393.5 ছিল। আর ডেল্টা এস ওয়ান এর এখানে আমি এক্স লিখে দিব, এবং ডেল্টা এস টু এর এখানে আমি লিখে দিব মাইনাস 283। অতএব বলো এক্স ইকুয়াল কত বের হবে? কুইক, তাড়াতাড়ি, ফুল বল, যা আছে তাই বলো। মাইনাস না প্লাস? মাইনাস 110.5 কিলোজুল পার মোল। আচ্ছা, এবার না হয় আমি বলতে পারবো যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদনে তাড়াতাড়ি। আগে তো আমি বলতে পারিনি, আমার যে কি আসবে তো জানতাম না, এখনো তো বুঝতে পারলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এক্স ধরছি, এক্স এর মান এটা পাওয়া গেছে। আশা করি বুঝতে পারছো, এভাবে বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়। আমরা এখন হেসের তাপ সূত্রের প্রয়োগের 2 নম্বর পয়েন্টে আসলাম, যে ধীরগতি বিক্রিয়া তাপ পরিবর্তন নির্ণয় বা ডেল্টা এস নির্ণয়। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি কি জানো, হেসের সূত্রের প্রয়োগ আমি দুইটা ভালো করে করব। নাম্বার 1, যাদের ডেল্টা এস নির্ণয় করা যায় না পরীক্ষাগারে, তাদের আমরা নির্ণয় করব হেসের সূত্রের হেল্প নিয়ে। দ্বিতীয়ত, যে সকল বিক্রিয়া ধীর গতিতে চলে তাদের কিন্তু ডেল এস পরীক্ষাগারে নির্ণয় করা যায় না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে হেসের সূত্রের হেল্প নিয়ে কাজ করব। অর্থাৎ প্রথমটা তো আমরা করে আসলাম, এখন আমরা ধীর গতির বিষয়টা নিয়ে কাজ করব। তো এখানে আমি দুইটা কথা লিখছি, অবশ্য রম্বিক আর মনোক্লিনিক দুইটা শব্দ লিখছি। এগুলা আবার কি জিনিস, এগুলা একটু এই সাইটে একটু ব্যাখ্যা ট্যাখ্যা করা যায় তো একটু, যে রম্বিক সংক্ষেপে আর কি, রম্বিক সালফার। আচ্ছা, এইভাবে লিখি, রম্বিক সালফার, এটা কিন্তু শীতল অবস্থা থেকে, ঠান্ডা অবস্থা থেকে, বা ঠান্ডা অবস্থায় থাকে। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখতে হবে, 95.5 ডিগ্রি সেলসিয়াসের, 95.5 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও হতে পারে 96 পেতে পারো, 95.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে স্থিতিশীল থাকে, স্থিতিশীল থাকে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট দিচ্ছি আমি, মনোক্লিনিক, মনোক্লিনিক, মনোক্লিনিক সালফার। আচ্ছা, সালফারের আরেকটা নাম, বাণিজ্যিক নাম কি? গন্ধক। কি বলা হয়? গন্ধক। আচ্ছা, তাহলে এখানে তোমার গরম অবস্থা থেকে লিখতে পারো, গরম অবস্থায় থাকে। এবং এখানে তুমি ওই কথাটা লিখতে পারো, 95.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে স্থিতিশীল থাকে, স্থিতিশীল থাকে। আর আরেকটা পয়েন্ট এখানে লিখে দিলাম আমি, সেটা হচ্ছে সালফার মানে হচ্ছে গন্ধক। এমসিকিউ। কার্বনের যেমন দুইটা রূপভেদ ছিল, একটা হচ্ছে তোমার গ্রাফাইট আর একটা হচ্ছে হীরক, অনুরূপভাবে সালফার বা গন্ধকের দুইটা রূপভেদ পাচ্ছি আমরা, একটা হচ্ছে রম্বিক সালফার আর একটা হচ্ছে মনোক্লিনিক সালফার। তাহলে হিট অবস্থায় বা উত্তপ্ত অবস্থা বা গরম অবস্থা থেকে মনোক্লিনিক সালফার, এবং ঠান্ডা অবস্থা বা শীতল অবস্থায় থেকে তোমার রম্বিক সালফার। একটা যদি মাথায় রাখবা যে রম্বিক সালফারকে হিট দিলে, নিজের বিবেকে প্রশ্ন করো, রম্বিক সালফারকে হিট দিলে কি পাওয়া যাবে? মনোক্লিনিক সালফার। মনোক্লিনিক সালফারকে একটু ইয়া করো, ঠান্ডা করো, পাবো আমি রম্বিক সালফার। একটু হলে মোটামুটি একটা আইডিয়া আসছে। তো এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এবং এটা যেহেতু 95.5 ডিগ্রি সেলসিয়াস বা 96 ডিগ্রি সেলসিয়াসের নিচে এই সালফারটা স্থিতিশীল থাকে, অনুরূপভাবে এই মনোক্লিনিক সালফারটা 95.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে স্থিতিশীল থাকে। এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করব। আর এটার বাণিজ্যিক নাম হচ্ছে গন্ধক সালফার, এটা একটু কষ্ট করে মাথায় রাখার চেষ্টা করব। ওকে, আর কোনো কিছু বাকি থাকলো নাকি দেখে একটু, নাই? ওকে, তো এরপর আমরা চলে আসি এখানে, যে কি বলা হয়েছে, ধীরগতি বিক্রিয়া তাপ নির্ণয়ে ডেল্টা এস। তো এখানে রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার, দেখো রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার যাওয়া হয়েছে, এবং এই বিক্রিয়াটা নাকি খুবই স্লো ঘটে। কি ঘটে? খুবই স্লো ঘটে। তো স্লো ঘটলে কিন্তু আমাদের পরীক্ষাগারে ডেল্টা এস নির্ণয় করা যাবে না, তাহলে হেল্প নিতে হবে হেসের।
তাই লিখছি এখানে, এজন্য ডেল্টা এইচ পরীক্ষাগারে সরাসরি নির্ণয় করা যাবে না। তাহলে কাদের ক্ষেত্রে নির্ণয় করা যাবে না? যারা স্লো গতিতে বিক্রিয়াটা যাদের হয় আর কি, স্লো গতিতে। এজন্য হেসের সূত্রের হেল্প নিতে হবে বা হয়। তো এখানে একটা এক্সাম্পল লিখছি আমি। 1 নাম্বার দেখো, রম্বিক সালফারকে যদি আমি দহন করি, দহন মানে কি অক্সিজেন দিয়ে পোড়ানো, এই তো রম্বিক সালফারকে যদি দহন করি তাহলে SO2 তৈরি হয়, এবং এখানে ডেল্টা এইচ পাচ্ছি আমি -296.79 কিলোজুল পার মোল। আচ্ছা একটা কথা বলি, যে আমরা যদি বলি যে এটা কি আসলে, এটা আসলে দহন তাপ। যারা দহন তাপের ক্লাস করছি আমরা জানি যে 1 মোল কোনো বিক্রিয়ককে সম্পূর্ণ দহন করতে যে তাপের পরিবর্তন হয় সেটাকে আমরা দহন তাপ বলিনি। দহন তাপের থিওরির এখানে, জি। এরপরে যখন সংগঠন তাপের থিওরি আমরা আলোচনা করছি তখন বলছিলাম 1 মোল কোনো পদার্থকে তার উপাদান মৌল দিয়ে তৈরি করতে যে তাপের প্রয়োজন হয়, বলছি কিনা? তাহলে এটা এমন একটা উদাহরণ, এটাকে আমরা বলতে পারি দহন তাপ, এটাকেই বলতে পারি সংগঠন তাপ, এটাকেই বলতে পারি আমরা বিক্রিয়া তাপ। কথা বুঝতে পারছো কিনা আমি জানি না। আচ্ছা যা হোক, অনুরূপভাবে আমি যদি মনোক্লিনিক সালফারকে তোমার দহন করি তাহলে আমাদের SO2 তৈরি হয়। এই ক্ষেত্রে নাকি ডেল্টা এইচ পাওয়া যায় এই যে -297.08 কিলোজুল পার মোল। একটু বেশি হচ্ছে, বেশি হতেই পারে, কারণটা কি? কারণ এটা তো উত্তপ্ত অবস্থা থাকে। দেখো এখানে মনোক্লিনিক সালফারটা কি অবস্থা থাকে? গরম বা উত্তপ্ত অবস্থা থাকে না? তাহলে এখানে গরম বা উত্তপ্ত অবস্থার কিছু তাপ নির্গত হবে, ওই তাপ আর এটার তাপ মিলে দুইটা মিলে যখন বের হবে স্বাভাবিকভাবে এর তুলনায় বেশি হবে, এটাই স্বাভাবিক। মেন কথা হচ্ছে এটা। মেন কথা হচ্ছে মনোক্লিনিক সালফারকে দহন করলে যে ডাটাটা পাওয়া যাবে, রম্বিক সালফারকে দহন করলে সেই ডাটাটা তার চেয়ে কম হবে। এটা কারণে ঠান্ডা অবস্থা থাকে, এটা তোমার গরম অবস্থা থাকে বা উত্তপ্ত অবস্থা থাকে। এবং এই মানগুলোকে আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এই পাশে লিখে দেব। এগুলোকে কি বলা যেতে পারে? দহন তাপ। দহন তাপ অবলিক কি লিখতে পারি রে? সংগঠন। আচ্ছা আমি গঠন লিখি, যার নাম সংগঠন তার নামই গঠন। গঠন তাপ অবলিক বিক্রিয়া, বলো বিক্রিয়া তাপ। অনেকগুলো বলা যেতে পারে, কিন্তু এই জিনিসগুলোকে বলা যেতে পারে এই উদাহরণ অনুযায়ী। এখন আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে, আমি কোনো এক সময় বলছিলাম যে প্রয়োজনের স্বার্থে আমরা যোগ বিয়োগ গুণ টুন এগুলো করতে পারি, বলছিলাম কি না? এখন আমার প্রয়োজন হয়েছে, এখন আমি করব, দেখি কি হয়। আমি এখন বিয়োগ করব, বিয়োগ করে কেন বিয়োগ করব আমি? কারণ আমাদের প্রশ্নটা কি কি বলা হয়েছে বলতো? রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফারের ডেল্টা এইচ বের করতে হবে, এবং সেটা হেসের হেল্প নিয়ে বের করতে হবে। তাহলে রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার, তাকাও তো একটু, তাকাও একটু, ভালো হবে সবার জন্য। দেখো তোর S - S যদি কিছু একটা হয়, আমি পরবর্তীতে এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, S = S হবে না? তা আমাদের উদ্দেশ্য কি? S থেকে S করতে বলছো তো ওরা, S থেকে S করতে বলছো। S থেকে S করলে কি যোগটা করবো নাকি? আবার যোগ করলে তো টুয়াইস S হয়ে গেল বোধহয়। তার মানে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে। এই কারণে আমরা লিখে দিছি যে যোগ বিয়োগ গুণ প্রয়োজনের স্বার্থে করতে হবে, কখন কোনটা কাজে লাগবে। ওকে, আমি এখন S লিখে দিব সুন্দর করে। S রম্বিক, S রম্বিক মাইনাস S মনোক্লিনিক, অক্সিজেন গুলো কেটে গেল, বুঝে নাও। অক্সিজেন গুলো কেটে গেল, বুঝে নাও, এবং এটাও কেটে গেল, বুঝে নাও, ঠিক কিনা বলো? হ্যাঁ। এরপরে ডেল্টা, এবার ওই পাশে যাও, ডেল্টা এইচ। এইবার মাইনাসটা কি হয়ে যাবে এখানে বলো তো? মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না এখানে? যাবে। তাহলে বলো -296.79 প্লাস 297.08 হবে, লিখে দিই এখানে, কিলোজুল পার মোল। আচ্ছা, তো অতএব S রম্বিক ইকুয়াল দিলাম, আমি ইকুয়াল দিলাম, এবং এই জিনিসটাকে ওই পাশে নিয়ে যেতে যাচ্ছি। আচ্ছা ইকুয়াল এখানে না দিয়ে তীর চিহ্ন দিই, যেহেতু তীর চিহ্ন নিয়ে কাজ করতেছি আমি, আচ্ছা বলো নিজের বিবেককে বলো, এটা ওই পাশে নিয়ে যাব, প্লাস হবে না মাইনাসই থাকবে? প্লাস হবে। তাহলে এখানে প্লাস মানে কিছু নেই, দিলাম S মনোক্লিনিক। এই বলে এটা বিয়া করো, ক্যালকুলেটর চাপো, ক্লিনিক মনোক্লিনিক, এবং এখানে তোমার ডেল্টা এইচ যেটা পাওয়া যাবে, প্লাস না মাইনাস? প্লাস 0.29 কিলোজুল পার মোল। ওকে, আমি কিন্তু হেসের সূত্রের হেল্প নিয়ে মোটামুটি বের করছি, এবং অবশ্যই আমার কিন্তু এগুলো দহন তাপ জানা থাকতে হবে, না কিন্তু পারবো না আমি। কথাই বুঝতে পারছো কিনা জানি না। আমি যেটা তোমার বের করলাম 0.29, আমার যদি দহন তাপগুলো জানাই না থাকে আমি বের করতে পারবো? আমি সম্ভব না কিন্তু। তো এই হচ্ছে
টপিক যে ধীরগতি বিক্রিয়ার তাপ আমরা এইভাবে বের করব। এখানে বেশ কিছু এমসিকিউ টাইপের কথাবার্তা বলা হয়েছে, কিছু বেসিক কথাবার্তা বলা হয়েছে, আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, আমরা এখন একটা ম্যাথ করব। তো ম্যাথটা ছিল এরকম যে প্রাকৃতিক গ্যাস মিথেন, তো প্রাকৃতিক গ্যাস মিথেন আমরা সবাই জানি অক্সিজেন সহ দহন বিক্রিয়া, তার মানে কি এটাকে অক্সিজেন দ্বারা পোড়াবো, দহন বিক্রিয়া কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। মানে ওরা যেটা বলতেছে সেটা তো আমরা 10 বছর আগে থেকেই করে আসতেছি। এটা হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস মিথেনকে যদি অক্সিজেন দিয়ে দহন করা হয় তাহলে নাকি কার্বন ডাই অক্সাইড হবে আর পানি হবে, ওদের কথা, আমি কিন্তু জানি না, ওরা বলছে। আর এটা এমনি তো আমরা জানি সমতা টমতা করলে হয়তো 2 2 এরকম কিছু হয়, ঠিক কিনা? হয়। তো আমরা তো কথা এটা না, আমরা কথা হচ্ছে পড়ি কি বলছে। নিচের তথ্য ব্যবহার করে মিথেনের দহন তাপ প্রমাণ অবস্থায় বসে বলছে ডেল্টা এস নট নির্ণয় করতে বলছে। কার বের করতে বলছে? মিথেনের। এবং বলা হচ্ছে বিক্রিয়াটি তাপ উৎপাদন আর তাপ হারি ব্যাখ্যা করতে বলছে। তো ডেল্টা এস আসলেই বুঝতে পারবো আমি তাপ উৎপাদন আর তাপ হারি। তো এখানে 3টা ডাটা দিছে ওরা, এই যে CH4 CHO এটা সেটা অনেক কাহিনী করছে। তো এখানে আমরা যদি নাম্বারিং করতে চাই, এটা হয়তো 1 দিলাম, এটা হয়তো 2 দিলাম, এটা হয়তো 3 নাম্বার দিলাম। তো 1 নম্বরে দেখতে পাচ্ছি মিথেনকে দহন করছে এবং এখানে মিথানেল 1 কার্বনের অ্যালডিহাইড তৈরি হচ্ছে, তারপরে পানি হচ্ছে এবং এখানে ডেল্টা এস নোট পাওয়া গেছে, এটা কথা বুঝতে পারছো অবশ্যই। এরপরে সেই মিথানেলকে যদি আবারও দহন করি আর কি, তাহলে কার্বন ডাইঅক্সাইড পানি হচ্ছে এবং ডেল্টা এস পাচ্ছে -5 to 6.7 কিলোজুল। এবং H2O গ্যাসীয় থেকে H2O লিকুইড যদি করি তাহলে ডেল্টা এস নোট পাচ্ছে -44 কিলোজুল। প্রথম কথা, এই দুইটা হচ্ছে দহন তাপ। কিভাবে বুঝলেন? দহন করছে তাই। দহন তাপের তাপ উৎপন্ন হয় না, ডেল্টা এস নেগেটিভ হয় না, ওরা কিন্তু নেগেটিভ বসাইছে। এরপরে আমাদের থিওরি অংশে বাষ্পীকরণ তাপ পড়ছিলাম, অর্থাৎ তরল থেকে বাষ্পে কনভার্ট হবে, এ বলা হয়েছে কিনা? তরল থেকে বাষ্পে কনভার্ট হবে এবং ডেল্টা এস পজিটিভ ছিল। এবং আমরা থিওরি অংশে এটাও বলছিলাম যদি বিপরীত ভাবে আসি আমরা, অর্থাৎ বাষ্পীকরণ থেকে লিকুইডে আসি, তখন আমরা সেটাকে বলছিলাম ঘনীভবন, কন্ডেনসেশন বা ঘনীভবন বা অধঃক্ষেপণ বলছিলাম। এবং সেখানে আমাদের ডেল্টা এস নেগেটিভ ছিল। নোট খাতার হেল্প নিচ্ছি কিন্তু আমি, কথা বুঝতে পারছো? আচ্ছা, ওই লজিকের ভিত্তিতে কিন্তু এরা যেটা লিখছে এটা কিন্তু ঠিকই আছে, তাই না? আচ্ছা, এখন যেটা কাজ করব, সলিউশনে আসবো। এটা কিন্তু আমাদের এই ডাটাগুলো দিছে উনি। এখন 1 নং থেকে কি পাই সেটা একটু কপি করব। CH4 গ্যাসীয় প্লাস O2 থেকে এখানে তৈরি হচ্ছে CHO। এখানে একটা এমসিকিউ জানো, যেটা জৈব রসায়নে আমরা বারবার বলবো যে মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, কথা বুঝতে পারছো? এটাকে মিথানল না বলে আরো অনেক কিছু বলা যায়। কি বলা যায়? ফর্মালডিহাইড বলা যায়। কি বলা যায় এটাকে? ফর্মালডিহাইড বা 1 কার্বনের অ্যালডিহাইড মিথানেল যেটা বলে। H2O গ্যাসীয় এবং এখানে ডেল্টা এইচ নোট পাইছি আমি -275.6 কিলোজুল। তারপরে 2 নাম্বার থেকে কি পাইছি দেখি একটু, HCHO গ্যাসীয় প্লাস O2 গ্যাসীয়, তারপরে এখানে CO2 গ্যাসীয় প্লাস H2O গ্যাসীয়, তারপর ডেল্টা এইচ পাইছি আমি এখানে -5 to 6.7 কিলোজুল। খেলা হবে এইখানে, সেটা হচ্ছে H2O গ্যাসীয় থেকে হচ্ছে এখানে H2O লিকুইড। আচ্ছা, তো এখানে একটা কাজ করি আমি, তারপরে আবার মিশাইতে হবে তোমাকেও, আমি এখনই করব। তাকাই একটু, এই দুইটা বিক্রিয়ায় আমাদের গ্যাসীয় কয়টা ছিল? দুইটা ছিল না? আর লিকুইড কোথায় ছিল? লিকুইড ছিল না। এখন গ্যাসীয় যদি আমি মিলাইতে চাই, এখানে দুইটা গ্যাসীয় মিলাইতে চাই, তাহলে কিন্তু এখানে আমাকে 2 গুণ দিতে হবে। দুইটা গ্যাসীয় পানি মিলানোর জন্য 2 গুণ দিতে হবে। কোন এক সময় বলছিলাম যোগ বিয়োগ গুণ তো প্রয়োজনের সাথে করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ, তো উভয়কেই যদি করি তাহলে এখানেও 2 গুণ করতে হবে। এবং এইখানেও যে ডেল্টা এইচ নোট ছিল কত? 44 ছিল। তাহলে এখানে 2 গুণ করতে হবে, ইন্টু 2 ইন্টু -44, 2 ইন্টু -44 ইকুয়াল -88 কিলোজুল। আচ্ছা, এখানে অবশ্যই লিখে দিবা সাইড নোট, উভয় পাশে, উভয় পক্ষে 2 গুণ করে,
উভয় পক্ষে 2 গুণ করে। আচ্ছা, কেন গুণ করলাম আর এটা বুঝবা এখন অবশ্যই কেন করলাম। দেখো আমাদের যেটা বলছে উনি মিথেন অক্সিজেন গ্যাস সহ দহন বিক্রিয়া CO2 H2O উৎপন্ন করে। তার মানে আমি যেটা বুঝাচ্ছি, আমাকে ছলে বলে কৌশলে এই জিনিসটা নিয়ে আসতে হবে, তোমাকে একটু মাথায় রাখতে হবে। ছলে বলে কৌশলে CO2 প্লাস H2O, এটা কিন্তু তোমাকে ছলে বলে কৌশলে নিয়ে আসতে হবে। ওদের প্রথম লাইন, ওদের প্রথম লাইনটার ব্যাখ্যাটাই মানে প্রথম লাইনের অনুবাদটাই হচ্ছে এটা। কথা কি বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি? এদের প্রথম লাইনের ব্যাখ্যাটাই হচ্ছে কিন্তু এটা। আর তুমি জানো এটা গ্যাসীয়, এটা গ্যাসীয়, এটা গ্যাসীয়, এটা হচ্ছে লিকুইড। তাহলে প্রথম লাইনটার ব্যাখ্যা বলো বিক্রিয়া বলো সেটা এটা। এখন ছলে বলে কৌশলে এটাকে আমাকে এই জায়গাটা নিয়ে আসতে হবে। এখন যোগ করে আসবে না বিয়োগ করে আসবে, তোমার যা মন চায় যেভাবে আসো নিয়ে আসো, যেভাবে আসে। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। আমি যদি এখানে যোগ করি তাহলে বোধহয় আসতে পারে। যোগ করে কিভাবে বুঝলেন? দেখি তো কি হয়। আচ্ছা যোগ করি, তাহলে এইটা এটাতে এমনিতেই কাটা যাবে, এই পাশ ওই পাশ মিলে চেক করো। এই পাশ ওই পাশ মিলে কেটে যাবে না? এই পাশ মিলে কেটে গেল, ভালো কথা। বিয়োগ করলে কিন্তু না, যোগ করলে এই পাশ কেটে গেল। আর কি কি কেটে যাবে বলো তো এবার দেখি, কেটে যাওয়ার মতো কিছু আছে? আচ্ছা, আমাদের গ্যাসীয় দুইটা গ্যাসীয় আর এই পাশে দুইটা গ্যাসীয়, তাহলে আমি একটু আমার কালার লাল কালি দিয়ে দিই। এইটা বোধহয় কেটে যাবে, এই গ্যাসীয় কেটে যাবে, এই গ্যাসীয় কেটে যাবে, মানে এই পাশে দুইটা গ্যাসীয় ওই পাশে দুইটা গ্যাসীয় আউট। আমার কাছে যেটা মনে হয়েছে ওই পাশে বোধহয় দুইটা কে থাকবে, লিকুইড থাকবে, যতটুকু বোঝা গেল আর কি। আমি দেখি চেক করে কি হয়। তাহলে এই পাশে কে কে আছে একটু গবেষণা করি। এ বলো কথা বলো, CH4। আচ্ছা লিখলাম। এরপরে 2 অণু, হ্যাঁ অক্সিজেন লিখলাম। এই পাশে আর কিছু? এই পাশে নাই কিন্তু, ওই পাশে যাই। ওই পাশে কে থাকলো? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড থাকলো, আর এই পাশে কে থাকলো? 2 অণু পানি থাকলো, তো দেখতে পাচ্ছি 2 অণু পানি থাকলো। আচ্ছা এরপরে যেহেতু যোগ করতে বলছে, যোগ করো ক্যালকুলেটর দিয়ে কত আসে। তাহলে পাচ্ছি আমি এখানে -890.3 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু এইখানে ডেল্টা এইচ এর মানটা এরকম কিছু পাইছি, সুতরাং আমাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে বলতে পারি বিক্রিয়াটাই। অতএব বিক্রিয়াটি, এ বলো বিক্রিয়াটি চাইছে কিন্তু ওরা, বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপ হারি, বলো তো কি লিখবো? তাপ উৎপাদী, কারণ আমরা জানি ডেল্টা এস মাইনাস মানে তাপ উৎপাদী। বিক্রিয়াটি তাপ উৎপাদী, তাপ উৎপাদী। ওকে, আমাদের উত্তর শেষ।